ফাইব্রয়েড স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। আল্ট্রাসাউন্ডে কি কি দেখতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার আগে কি কি হোমওয়ার্ক করবেন, আপনি ডক্টরকে কি জিজ্ঞাসা করবেন, কি ধরনের ব্লাড টেস্ট করানোর প্রয়োজন হতে পারে, কখন কনজারভেটিভ ট্রিটমেন্ট, কখন ওষুধ, কখনই বা সার্জারি। তাছাড়াও ফাইব্রয়েড শরীরে রেখে ধ্বংস করে ফেলার আধুনিক জীবাণু ট্রিটমেন্ট এবং ফোকাসড আল্ট্রাসাউন্ড থেরাপি। যাদের সদ্য ফাইব্রয়েড আবিষ্কার হয়েছে এবং যাদের ফাইব্রয়েড ট্রিটমেন্ট খানিকটা দূর এগিয়েছে, এই দুজনেরই কাজে লাগবে এই আর্টিকেল। আমাদের পেশেন্টরা ফাইব্রয়েডের ট্রিটমেন্ট করিয়ে পাহাড়ে, হলিডে, ট্রেকিং, ঘর সংসারের কাজ, জবে প্রমোশন খুব স্বাভাবিকভাবেই সামাল দিতে পারেন। তবে অনেক ক্ষেত্রেই চোখে পড়ে অনেকের ফাইব্রয়েডের কয়েক মাস কেটে গেলেও সঠিক ট্রিটমেন্ট হয় না। একটা মোটা অঙ্কের বাজেট খরচ হয়ে যাওয়ার পরেও ভালো কোয়ালিটি অফ লাইফ নিয়ে জীবনে ফিরতে পারেন না, সির্ফ সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে। আমাদের ক্লিনিকে যে ফর্মুলাগুলো ব্যবহার করে আমাদের পেশেন্টরা ভালো থাকেন, সেসব আজ আমাদের পেশেন্টের অনুরোধেই সবার জন্য উন্মুক্ত করে দিলাম, যাতে নিউ ইয়র্ক থেকে টোকিও, সিকিম থেকে সুন্দরবন সবাই ফাইব্রয়েডের ট্রিটমেন্ট করানোর একটা স্ট্রাকচার পান, যেখানে কিভাবে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে হবে তার রূপরেখা পেয়ে যাবেন আপনি। আল্ট্রাসাউন্ড রিপোর্ট। যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনার ফাইব্রয়েড আবিষ্কার হলো, সেই রিপোর্টের মধ্যে তিনটি জিনিস প্রথমে চেক করে নিন। নাম, বয়স, ঠিকানা মিলছে কিনা, অর্থাৎ রিপোর্ট আপনারই কিনা। ফাইব্রয়েডের সাইজ কতখানি মনে রাখুন সেন্টিমিটারে। জানুন ফাইব্রয়েডের পজিশন কি। সাধারণত 3 ধরনের পজিশনে ফাইব্রয়েড থাকে ইউটেরাসে। এ নিয়ে আমাদের আলাদা আর্টিকেল রয়েছে, কারণ প্রত্যেক ধরনের ফাইব্রয়েডের আলাদা আলাদা সিম্পটম। আল্ট্রাসাউন্ডে ফাইব্রয়েডের সংখ্যা, মাপ এবং ফিগো পজিশন লেখা না থাকলে আপনার দ্বিতীয়বার আল্ট্রাসাউন্ড করার দরকার হবে, কারণ এই তথ্যগুলো ছাড়া ডক্টর আপনাকে ট্রিটমেন্ট করতেই পারবেন না। সাথে পুরনো কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্ট থাকলে অতি অবশ্যই তা ধুলো ঝেড়ে পার করে ডাক্তারের কাছে যাওয়ার দিন ডেট অনুযায়ী সাজিয়ে নিয়ে যাবেন। তার কারণ পুরনো আল্ট্রাসাউন্ডের রিপোর্টের সাথে নতুন আল্ট্রাসাউন্ড রিপোর্ট তুলনা করে ডাক্তার দেখবেন যে আপনার ফাইব্রয়েডের সংখ্যা এবং সাইজ বাড়া কমা করেছে কিনা। ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার হোমওয়ার্ক। অ্যাপয়েন্টমেন্টের আগে হাতের কাগজে লেখা থাকা দরকার আপনার সিম্পটম ডেটা আর গুছিয়ে নেওয়া রিপোর্ট। প্রথম, প্রাথমিক সিম্পটম ডেটা, আপনার পিরিয়ডের ডেট। ক্লিনিকে আপনার সিম্পটম ডাক্তারের কাছে বলুন। গত 6 মাসে কোন কোন ডেটে আর কতদিন ধরে ব্লিডিং হয়েছে সেটা কাগজে পরিষ্কার লিখে নিয়ে যান। প্রয়োজন হলে আমাদের পাবলিশ করা মেনস্ট্রুয়াল চার্ট ব্যবহার করুন, লিংক নিচে। মোবাইল অ্যাপে লেখা যথেষ্ট নয়। ফাইব্রয়েড কতখানি, কবে, কিভাবে আপনার জীবনযাত্রাকে প্রভাবিত করেছে লিখে রাখুন আগে থেকে। ডাক্তারের ক্লিনিকে বসে বসে এসব কথা এবং নির্দিষ্ট ডেট মনে পড়বে না, অথচ এই গত 6 মাসের ব্লিডিং এর প্যাটার্ন ট্রিটমেন্টের ঠিক দিক নির্দেশ করতে সাহায্য করবে। দ্বিতীয়, নন গাইনোকোলজিক্যাল সিম্পটম ডেটা। অনেক ফাইব্রয়েডের সিম্পটম হয় না, কিন্তু কিছু ফাইব্রয়েডে পিরিয়ড সংক্রান্ত সিম্পটম ছাড়াও নন গাইনোকোলজিক্যাল সিম্পটম থাকতে পারে। চিন্তা হবে সেগুলো। লিখুন ইউরিনারি ফ্রিকোয়েন্সি, তলপেট ভাল লাগা, পটির কোনো সমস্যা, ঠিক কোন ডেটে কি হয়েছে। লিখুন অল্প পেতেই ইউরিন বা পটিতে আপনাকে টয়লেটে ছুটতে হয় কিনা। এ ধরনের আর্জেন্সি সিম্পটম কবে কি হয়েছে। তৃতীয়, গুছিয়ে নিন মেডিসিন আর রিপোর্ট। সাথে নিয়ে যান আপনার মেডিসিনস। প্রেসক্রিপশনে লেখা যা যা ওষুধ খাচ্ছেন এবং প্রেসক্রিপশন ছাড়া কোনো সাপ্লিমেন্ট বা প্ল্যান প্রোডাক্ট খাচ্ছেন কিনা। ট্যাবলেটের র্যাপার, সাপ্লিমেন্টের পট বা প্যাকেট নিয়ে যান ডাক্তারের সামনে, কারণ কিছু প্রোডাক্টে লুকোনো হরমোন থাকে যা হয়তো ফাইব্রয়েড তৈরির কারণ। আপনার এখনকার আল্ট্রাসাউন্ড এবং অতীতে হওয়া প্রত্যেকটি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট পরপর ডেট অনুযায়ী সাজিয়ে নিয়ে ডক্টরকে দেখান। এতে ডাক্তারের বুঝতে সুবিধা হবে ট্রিটমেন্ট কোন পথে যাবে। ডাক্তারের কাছে পৌঁছানোর আগে আপনার পড়াশোনা, বেশ কয়েকটা বিষয় আপনাকে পড়াশোনা করে যেতে হবে। ছদ্মবেশী ফাইব্রয়েড। প্রায় 1 ডজনের বেশি সমস্যা ফাইব্রয়েডের ছদ্মবেশে থাকে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে ফাইব্রয়েড লেখা থাকলেও যা ফাইব্রয়েড নয়। পড়ে যান সেসব। মাস্টার ক্লাসের লিংক নিচে। কোয়ালিটি অফ লাইফ। বড়সড় ব্লিডিং এর সমস্যা না থাকলেও আপনার কোয়ালিটি অফ লাইফ এই ফাইব্রয়েডের কারণে কিভাবে এফেক্টেড হচ্ছে তা ভেবে ডাক্তারকে বলুন। অ্যানিমিয়া হচ্ছে কিনা, হিমোগ্লোবিনের সাথে সেরাম আয়রনও চেক করুন। মনে করে দেখুন 1 থেকে 10-এর স্কেলে এই ফাইব্রয়েডের কারণে জীবনযাত্রা কতখানি ব্যাহত হচ্ছে। ডক্টরের সাথে এভাবে কথা বললে ওনার পক্ষে সঠিক চিকিৎসা খোঁজা সুবিধা হবে। ভবিষ্যতের ভাবনা। বেশিরভাগ ফাইব্রয়েড নন ক্যান্সার বা বিনাইন, তবে এই ফাইব্রয়েড শরীরে রেখে ট্রিটমেন্ট করলে ভবিষ্যৎ
ভবিষ্যতে আপনার যখন বয়স বাড়বে তখন কোনো সমস্যা আসবে কিনা সেসবও ভাবা দরকার। এই প্রসঙ্গে আপনি ফাইব্রয়েড নিয়ে আমার মাস্টার ক্লাসের লিঙ্ক এবং অসংখ্য ভিডিও আর্টিকেল আগে থেকে পড়ে নিয়ে নিরপেক্ষ তথ্য জেনে ডাক্তারের চেম্বারে গেলে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে নিজেরই সুবিধা হবে। আনুষঙ্গিক তথ্য: মূল সমস্যা ছাড়া ডক্টর অনেক কিছু জিজ্ঞাসা করবেন। আপনার নিজস্ব কোনো সমস্যা, সাথে কোমরবিডিটি, ফ্যামিলি হিস্ট্রি, এরকম অনেক কিছু। ফ্যামিলিতে কোনো ধরনের গাইনোকোলজিক্যাল বা ব্রেস্টের সমস্যা আছে কিনা, এই সময় মামা, কাকা, জ্যাঠাদের প্রোস্টেটের সমস্যা, গল ব্লাডার অথবা স্টমাকের সমস্যার ব্যাপারেও তথ্য প্রয়োজন। ডক্টর আরও জানবেন ব্লাড প্রেশার আছে কিনা, ক্রনিক স্ট্রেস বা এক্সারসাইজের অভাবে আপনি ওভারওয়েট হয়ে পড়ছেন কিনা, কারণ এগুলো ফাইব্রয়েড তৈরির পরোক্ষ কারণ। সমস্ত তথ্য এবং স্ক্যানের উপর নির্ভর করে ডক্টর আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট, ট্যাবলেট বা সার্জারি কি হবে সেই ব্যাপারে প্রাথমিক আভাস দেবেন। পুরোপুরি সিদ্ধান্ত আপনি জানতে পারবেন ফাইব্রয়েডের টেস্ট শেষ হয়ে যাওয়ার পর। ডাক্তারকে যে 3টি প্রশ্ন করতে অবশ্যই ভুলবেন না। 1. রেড ফ্ল্যাগ। বেশিরভাগ ফাইব্রয়েডই বিনাইন, তবুও স্ক্যান এবং সিমটমের মধ্যে ডক্টর কোনো রেড ফ্ল্যাগ সাইন্স এবং সিমটমস পাচ্ছেন কিনা তা জানা দরকার। দ্বিতীয়, অন্য কোনো প্রবলেম লুকিয়ে থাকতে পারে কি? ফাইব্রয়েড ছাড়া আপনার আর কোনো দ্বিতীয় গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, ইউট্রাসের ভেতরের লাইনিং অথবা এন্ডোমেট্রিয়ামের কোনো সমস্যা ডাক্তার সন্দেহ করছেন কিনা? এতে শুধু ফাইব্রয়েডের চিকিৎসা করলে ট্রিটমেন্ট সফল হবে না। ইউট্রাসের ভেতরে 2টো লেয়ার, বাইরের দিকে মাসেল লেয়ার, সেখানে হয় ফাইব্রয়েড। এছাড়াও ইউট্রাসের ভেতরের দিকে এন্ডোমেট্রিয়ামের লেয়ারের সমস্যার কারণেও ব্লিডিং হতে পারে। স্ক্যানে ফাইব্রয়েড দেখলে যেহেতু সবার সবটুকু মনোযোগ ফাইব্রয়েড নিয়ে নেয়, তাই এর সাথে লুকিয়ে থাকা অন্য কোনো সমস্যা নজরের বাইরে থেকে যেতে পারে। 40 বছর বয়সের পরে এই ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামের ব্যাপারেও ভাবা আরো বেশি জরুরি। এমআরআই প্রয়োজন কিনা? প্রাথমিক স্ক্যান এবং ফলো আপ স্ক্যান দুটোই অনেক সময় আল্ট্রাসাউন্ড দিয়ে হলেও কিছু ক্ষেত্রে এমআরআই করার প্রয়োজন হয়। এমআরআই খরচ সাপেক্ষ এবং সহজে করা যায় না বলে ডক্টররা এমআরআই লিখতে প্রথমেই স্বচ্ছন্দ নন, কিন্তু কিছু ক্ষেত্রে এমআরআই করলে তা আল্ট্রাসাউন্ডের থেকে অনেক বেশি ইনফরমেশন আপনাকে এবং ডক্টরকে দিতে পারবে। 5. ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের 2টো ভাগ। অ্যানিমিয়া আছে কিনা? প্রাথমিকভাবে দেখা হয় হিমোগ্লোবিনের পরিমাণ এবং শরীরের সেরাম আয়রন কতখানি আছে, অতীতে অ্যানিমিয়া হয়েছে কিনা এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কতখানি। ফাইব্রয়েডে ব্লিডিং না হলে অবশ্য অ্যানিমিয়া হওয়া উচিত নয়। এছাড়াও ক্রিয়েটিনিন বলে আরেকটা টেস্ট করা হতে পারে, যা দিয়ে বড় ফাইব্রয়েডে কিডনি থেকে ইউরিন বেরোতে অসুবিধা হয়ে কিডনি অসুস্থ হয়ে পড়ছে কিনা সে ব্যাপারে জানা যায়। এমআরআই স্ক্যানের আগেও অবশ্য দরকার ক্রিয়েটিনিন টেস্ট। মার্কার টেস্ট। কিছু মার্কার রয়েছে যা দিয়ে ডাক্তাররা বোঝার চেষ্টা করেন ফাইব্রয়েডে কোনো ম্যালিগন্যান্সি লুকিয়ে আছে কিনা। যে ফাইব্রয়েড মাপে বা সংখ্যায় তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে বড় সাইজের যে ফাইব্রয়েড আবিষ্কার হয়েছে, এক্ষেত্রে ব্লাড টেস্ট করা দরকার। এই মার্কারগুলো সব সময় অ্যাকিউরেট নয়, তবুও এলডিএইচ, CO125 এবং মডার্ন HE4 ধরনের মার্কার চিকিৎসার দিক নির্দেশ করতে সাহায্য করে। ফলো আপ করে ট্রিটমেন্ট যদি ফলো আপের ওপরে হয়, যখন আপনাকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, ডায়েট এবং জীবনযাত্রার পরিবর্তনগুলো করিয়ে দেখা হচ্ছে ফাইব্রয়েড বাড়ার সম্ভাবনা বা গ্রোথ পোটেনশিয়াল তার আছে কিনা। ফাইব্রয়েডে মুখের ওষুধ তেমন কাজ করে না, তাই কিছু ক্ষেত্রে এ ধরনের ট্রিটমেন্ট পুরোপুরি বিজ্ঞানসম্মত। তবে ডক্টরের কাছে জেনে নিন যে কত ঘন ঘন আপনাকে আল্ট্রাসাউন্ড করিয়ে যেতে হবে এবং কাকে দিয়ে আল্ট্রাসাউন্ড করাতে হবে। যখন আল্ট্রাসাউন্ড ফলো আপ চলে, তখন বেশিরভাগ সময়ই একই আল্ট্রাসোনোগ্রাফারকে দিয়ে আল্ট্রাসাউন্ড করানোই বুদ্ধিমানের কাজ। মনে রাখুন, একই হাসপাতাল বা একই বিল্ডিং বা একই ক্লিনিক নয়, একই মানুষকে দিয়ে আল্ট্রাসাউন্ড করানো। দুজনে স্ক্যান করলে খানিকটা তফাৎ হয়, তাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলে ইন্টার অবজারভার ভেরিয়েবিলিটি। তখন ডক্টরের পক্ষে রিপোর্ট তুলনা করা সমস্যা হয়ে দাঁড়ায়। আল্ট্রাসাউন্ডের সাইজে মাপের অল্প কিছুর তারতম্য হলে আপনি যেন ভেঙে পড়বেন না। অনেক সময় সঠিক ট্রিটমেন্ট করানোর বদলে পেশেন্টরা কয়েক মিলিমিটার আল্ট্রাসাউন্ডের বাড়া কমার উপরে এত মনোযোগ দিয়ে ফেলেন যে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যান। তা যেন না হয়। মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট। ফাইব্রয়েডের সময় ডাক্তার যদি আপনাকে কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন, তাহলে স্পষ্টভাবে জেনে নিন কোন ওষুধ কিসের জন্য। কোন ওষুধ অ্যানিমিয়ার জন্য আর কোন ওষুধ ফাইব্রয়েড ছোট করার উদ্দেশ্যে। খুব ভালো হয় এই ওষুধগুলোর জেনেরিক নাম যদি আপনি মনে রাখেন, নইলে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড নেমের ওষুধ প্রেসক্রিপশনে লেখা দেখে মনে হবে আপনাকে আলাদা আলাদা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু হয়তো একই ওষুধ বিভিন্ন নামে নিয়ে যাচ্ছেন আপনি। একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন ফাইব্রয়েডের ট্যাবলেট এবং ইনজেকশন দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের জন্য খুব কাজের নয়। এই নিয়ে আমাদের ফাইব্রয়েড মাস্টার ক্লাসে বিশদে আধুনিক রিসার্চ এই মেডিসিন
মেডিসিনগুলো সম্বন্ধে কি বলছে তা জেনে নিতে পারবেন। ট্রিটমেন্ট যখন সার্জারিতে, নানা ধরনের সার্জারি আছে। কিছু সময় সার্জারি হয় শুধুমাত্র ফাইব্রয়েড বা ফাইব্রয়েড গুলোকে একসাথে বার করে ইউটেরাস রেখে দেবার জন্য, যার নাম মায়োমেক্টমি। আর কিছু সময় সার্জারিতে প্রয়োজন হয় ফাইব্রয়েড সহ পুরো ইউটেরাস বাদ দেওয়ার। প্রতিটির আলাদা সুযোগ সুবিধে। সার্জারি করানোর আগে ডাক্তারের সাথে বিশদে কথা বলে জেনে নিন যে কোন ধরনের ট্রিটমেন্টে আপনার ইচ্ছে আর নিরাপত্তার প্রয়োজন বিজ্ঞানের প্রয়োজনের সাথে মিলে যাচ্ছে, যাতে আপনি অকারণ বিপদ ডেকে না নিয়ে এসে সঠিক ট্রিটমেন্ট করাতে পারেন। ট্রিটমেন্টের অপেক্ষায় সমস্যা অন্যদিকে মোড় নিতে পারে কিনা তাও জেনে নিন। ফাইব্রয়েড শরীরে রেখে লোকাল ট্রিটমেন্ট, এর মধ্যে বেশ কিছু থেরাপি রয়েছে, যেমন এমআর গাইডেড ফোকাসড আল্ট্রাসাউন্ড থেরাপি বা এমআরজিফাস, ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন, আধুনিক কালের ভাইরাস থেরাপি এবং ক্লস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম দিয়ে, অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ফাইব্রয়েডের লোকাল থেরাপি। অনেকেই এই থেরাপিগুলোকে সার্জারির বিকল্প হিসেবে ভাবেন, কিন্তু বাস্তবে তার সঠিক নয়। প্রত্যেকটি থেরাপিরই কিছু ভালো এবং মন্দ দিক আছে। সচেতন পেশেন্ট হিসেবে জেনে নিতে হবে সবকিছু। তাই এই থেরাপিগুলো নেওয়ার আগে জিজ্ঞাসা করুন আপনি ভবিষ্যতে প্রেগন্যান্সি নিতে পারবেন কিনা। এই ট্রিটমেন্টগুলো করলে বায়োপসি ছাড়া ট্রিটমেন্ট করানো হয়, তাতে আপনার ভবিষ্যতে জটিলতার সম্ভাবনা কতখানি। এছাড়াও এই ট্রিটমেন্টে ফাইব্রয়েড নেক্রোসিস শুরু হলে তার ব্যথা, ব্লিডিং এ কোথায় আপনি এমার্জেন্সি হেল্প নেবেন। পরিশেষে পৃথিবীর বিভিন্ন দেশের নানা আন্তর্জাতিক গাইডলাইনের উপরে ভিত্তি করে বলেছি এই স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। কখনো খুব জটিল ব্যাপার বোঝার সুবিধার জন্য ওভার সিম্পলিফাই করে বলেছি, তবুও চোখের আড়ালে থাকা এই গাইডলাইন আধুনিক পেশেন্টদের জানতেই হবে। অসংখ্য গাইডলাইনে একই লক্ষ্য, যাতে কোনো মতেই স্টাম্প, ক্যান্সার বা সার্কোমা জাতীয় ইউটেরাসের টিউমার যা ফাইব্রয়েডের ছদ্মবেশে এসেছে সেগুলোকে সাধারণ ফাইব্রয়েড মনে করে আপনি বা আপনার ডক্টর ভুল রাস্তায় না হাঁটেন, সাথে যাতে আপনাকে বারবার সার্জারি করতে না হয়। চিকিৎসা বিভ্রাট এড়াতে বিজ্ঞান 3খানা ছাঁকনি বা স্ক্রিনিং এর বন্দোবস্ত করেছে। ছাঁকনির কোনো একটাতে ফুটো থাকলে ভুল রাস্তায় হাঁটতে হতে পারে। ছাঁকনি নম্বর 1, মেনোপজের পরে নতুন ফাইব্রয়েড আসা সম্ভব নয়। তাই মেনোপজের পরে ফাইব্রয়েড এলে বা বাড়তে থাকলে তা ফাইব্রয়েডের ছদ্মবেশে অন্য কিছু কিনা সে ব্যাপারে বিশদে ভাবুন, ডাক্তারের সাথেও আলোচনা করুন। ছাঁকনি নম্বর 2, ফাইব্রয়েডের সার্জারিতে মর্সেলেশন বলে আধুনিক যন্ত্র ব্যবহার হচ্ছে কিনা তা জানুন। মর্সেলেশন FDA অ্যালার্টের অন্তর্গত, কারণ মর্সেলেশন ব্যবহার করলে ফাইব্রয়েডের মধ্যে ম্যালিগন্যান্সি লুকিয়ে থাকলে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ফাইব্রয়েড বিনাইন হলেও তা ছড়িয়ে ডিসেমিনেটেড লিওমায়োমাটোসিস বলে কিছু ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদিও বিরল, কিন্তু আমার মনে হয় পেশেন্টদের এসব জানার অধিকার রয়েছে, তাই সাবধানতা প্রয়োজন। ছাঁকনি নম্বর 3, বিশেষত 40-এর বেশি বয়স হলে ফাইব্রয়েডের সাথে দ্বিতীয় অন্য কোনো গায়নোকোলজিক্যাল সমস্যা লুকিয়ে আছে কিনা তা ট্রিটমেন্টের আগেই ডক্টরের সাথে কথাবার্তা বলে জেনে নিন। তাতে আপনার চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, বাঁচবেন চিকিৎসা বিভ্রাটের হাত থেকেও। আজ এই পর্যন্তই। আমাদের লিখে জানান নিচের কমেন্টে আপনার কোন তথ্যগুলো সব থেকে বেশি কাজে লাগলো। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।